এখন থেকে প্রায় 20 বছর আগে, যখন আপনারা ভাবতেই পারবেন না যে নেটওয়ার্ক মার্কেটিং কি, সেই সময় কিন্তু আমাদের মনে হয়েছিল হ্যাঁ একটা মাত্র জায়গা যেখান থেকে আনলিমিটেড ইনকাম দিতে পারে। আমরা সেই সময় বিশ্বাসটা করেছিলাম বলে আজকে কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে আছে। আজকে যদি আমার হাজব্যান্ড চাকরি করতে করতে উনি যদি মারা যেতেন, স্টেট ব্যাংকে চাকরি করতেন উনি, তাহলে কি হতো? একটা পেনশন পেতাম, তার ইনকাম যদি 30,000 হতো, আমি 12,000, 13,000, 14,000 টাকার একটা পেনশন পেতাম। সেই পেনশন দিয়ে আমার ছেলেকে কিন্তু পুরো মানুষ করতে হতো। তাকে কি শেখাতাম? তাকে শেখাতাম কম্প্রোমাইজ করো, সব কিছুতে কম্প্রোমাইজ। আমাদের লাইফটাই কিন্তু পুরো কম্প্রোমাইজের ওপর দিয়ে চলছে। এখন যেমন 120 টাকা পেঁয়াজ, আমরা লাগতো আমার 2 কেজি, আমরা কত আনি? 200 গ্রাম। তাহলে এটাকে কি বলে? কম্প্রোমাইজ। আমরা আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করছি, আমাদের ছেলে মেয়েকে কম্প্রোমাইজ করতে শেখাচ্ছি। কিন্তু আমি তো গিয়ে দোকান থেকে 200 পেঁয়াজ কিনবো না, আমি তো 2 কেজিই কিনবো। কারণ আমার যে সেই জায়গাটা আছে, আমার মনে সেই জোরটা আছে, না হলে আমাকেও সেই কম্প্রোমাইজ করতে হতো। আমার ছেলে হঠাৎ মনে হলো মা চলো খেলনা কিনতে যাব। খেলনা কিনতে যাব মনে হয় না? বাচ্চাদের খেলনা কিনতে যাব, কত দাম হবে? 200, 500, 1000। নিয়ে গেল শপিং মলে, গেমটার দাম 40,000 টাকা। মা কার্ডটা মারো। আজকে ওর বাবা যদি ভেস্টিসটা না করতো, তাহলে ওইটা ভাবতে পারতো? আমার হাজব্যান্ড যখন নার্সিং হোমে, তখন আমি আমার রিলেটিভদের বুঝেছি। রিলেটিভ কি? কেউ পাশে আসে না, দূর থেকে এসে আইসিইউতে ভর্তি এরকম করে দেখে চলে যায়, যদি টাকা চাওয়া হয়। কিন্তু এই ভেস্টিস ফ্যামিলি আমাকে বাঁচিয়েছে। তারা সারা রাত দিন নার্সিংহোমে পড়ে থেকে আমাকে একটা টাকা সেই সময় খরচ করতে হয়নি। এবং তারা গিয়ে ডাক্তারকে বলেছে যত টাকা লাগবে আমরা দেব, আপনারা বিদেশ থেকে ওষুধ আনান। কিন্তু ভগবান সেই সুযোগটা দেয়। তারপরেই আমি ডিসিশন নিয়েছি যে লড়াই করতে হবে, ভেস্টিসদের সঙ্গেই করতে হবে, আমাকে এখান থেকেই দাঁড়াতে হবে। আমি তখন কিন্তু কিচ্ছু জানতাম না, আমি একদমই জানতাম না। আগের একটা কোম্পানিতে যখন আমরা ছিলাম তখন আমি খুব আসা যাওয়া করতাম, কিন্তু ভেস্টিসে আসার পর ছেলে বড় হয়েছে, তার পড়াশুনো, সেই সব নিয়ে ব্যস্ত। কিন্তু আমি মাইন্ড সেট করলাম যে আমি ভেস্টিস থেকেই আমার যা মানে ছেলেকে মানুষ করতে তো হবে। ছেলের কি হবে? ছেলে তখন ক্লাস 6-7-এ পড়ে। আমি ভেস্টিসটা শুরু করি, তাও প্রায় 7 মাস 8 মাস 9 মাস পর আমি শুরু করি। কারণ সেই সময় মাইন্ডেরও অবস্থাটা ঠিক ছিল না, নানান ঝামেলা চতুর্দিকে ফ্যামিলিগত ছিল, যার জন্য আমি ঠিক মতো করতে পারিনি। এবং স্টার্ট করে আস্তে আস্তে একের পর এক র্যাঙ্ক জাম্পও করি। ইউনিভার্সাল ক্রাউন হলাম, ডবল ক্রাউন হলাম। এবং ক্লাস 7-এর ছেলেকে নিয়ে প্রথম আমি চলে গেলাম দুবাই। সবাই খুব ভয় দেখাতে লাগলো, দুবাইয়ের মতো জায়গা, ওইটুকু ছেলে নিয়ে চলে যাবে। আজকে আর কেউ আমাকে আটকাতে পারে? আমার খারাপ সময়ে যখন আমার পাশে কেউ নেই, আমি এখন কারোর কথা শুনবো না। তারপরে তো একের পর এক অস্ট্রেলিয়া, লন্ডন, স্কটল্যান্ড, জার্মান, ইন্দোনেশিয়া, চায়না, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, সব আমার ছেলে ঘুরে এসেছে। আমি ঘুরেছি, তার থেকে আনন্দ আমার ছেলেকে আমি এতগুলো দেশ ঘুরিয়ে আনতে পেরেছি। অস্ট্রেলিয়া যখন গেছে তখন ওখানকার যে লোক, ওখানকার যে বাস ড্রাইভার, যে আমাদের ঘুরিয়ে দেখাচ্ছে, সে ছেলেকে বলছে বাবু তুই এই বয়সে অস্ট্রেলিয়া ঘুরে গেলি? অস্ট্রেলিয়া হচ্ছে একটা স্বপ্ন, লন্ডন হচ্ছে একটা লোকের স্বপ্ন। এই আগের বছর এই বছরই ছিল আমাদের হচ্ছে, কোথায় ছিল? সাউথ আফ্রিকা। আমার ছেলে গেল না, মা ছেড়ে দাও এই ট্যুরটা যাবো। মানে ওর কাছে সেটা কোনো ব্যাপারই না যে ও এত ঘুরেছে,
এই কদিন আগে আমরা ত্রিপুরা ঘুরে, আমি আর ছেড়ে গিয়ে ঘুরে চলে এলাম ত্রিপুরা। ও এত ঘুরেছে, বলছে মা ছেড়ে দাও। আমি এখন ভাবছি কেন ছাড়লাম ওটা, ওপর থেকে বকা খেলাম আমার আপলাইনদের কাছ থেকে। 20তে আবার যাব। ফ্লাইটের মধ্যেই রাত হচ্ছে, ভোর হচ্ছে, ফ্লাইটের মধ্যেই পেস্ট দিয়ে যাচ্ছে, ব্রাশ দিয়ে যাচ্ছে, ব্রেকফাস্ট চলে আসছে, আবার নাইট হলে সব ফ্লাইট বন্ধ করে দিচ্ছে, ঘুমো। 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা ফ্লাইটের মধ্যে। 5 স্টার হোটেলে থাকা, খাওয়া, এই যে ম্যানেজিং ডিরেক্টর মিস্টার গৌতম বালি, একই হোটেলে থাকা, একসঙ্গে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট একসঙ্গে। এই লাইফটা কে দিত? একটু যদি মাইন্ডে চিন্তা করা যায় পেতাম। আমার হাজব্যান্ড যদি ব্যাংকে চাকরি না করতো, আমি একটা 10,000 টাকা, 12,000, 15,000 টাকা চাকরি করতাম, তাহলে সেই দিয়ে আর আজকের যে লাইফস্টাইল, আমি একটা গাড়ি নিয়ে বেরিয়ে আসি তো আমার ছেলে একটা গাড়ি নিয়ে বেরিয়ে যায়, মা চাবিটা রেখে যাও আমি বেরোবো। এবং সেটা থেকেও বড় কথা, আমি যেখানে ছেড়ে দেবো ব্যবসাটা, আমার ইনকাম যদি তখন 10 লাখ টাকা হয়, 12 লাখ হয়, 15 লাখ হয়, আমার ছেলের সেখান থেকে স্টার্ট হলো। আজকে আমার ছেলে বিবিএ পড়ছে, কিন্তু আমার ছেলে নিজেও জানে আমি চাকরি করব না, কারণ চাকরিতে 15, 20, 20 হাজার টাকা ওর কাছে কিছু না। ও একটা মাস শপিং করতে যাব 10 থেকে 15, 20 হাজার টাকা, সুতরাং সেই ছেলে চাকরি করতে পারবে না, আলটিমেটলি চাকরি করতে পারবে না কারোর আন্ডারে। তাহলে সেই জায়গাটা আমি তৈরি করে দিতে পেরেছি। আর আমার হাজব্যান্ড চলে যাওয়ার পর যদি আমি ঘরে বসে যেতাম, তাহলে কিন্তু সেই জায়গাটা আসতো না। প্রচুর নেগেটিভ, প্রচুর লোকে বলেছে, সারাদিন দৌড়তো যে তুই পারবি, ওরকম দৌড়নো, অন্য কোনো কাজ করা যায় না। আমার নিজের 3 তলা বাড়ি, 1 তলা ভাড়া আছে, ওই তো ভাড়া আছে। এইটা একটা লাইফ যেখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে রয়েছে জায়গা, ভেস্টিজ আমার কাছে রয়েছে, তাহলে আমি কেন অন্য চিন্তা করব? প্রচুর লোক প্রচুর জায়গার থেকে বাধা এসছে। ছেলেকে একা রেখে আমি বেরিয়ে গেছি, এসে দেখেছি ছেলে খায়নি, না খেয়ে পড়ে আছে। আমি জানি এই কষ্টটা করতে হবে, তবে না আমি ছেলেকে সেই জায়গাটা দিতে পারবো। সুতরাং খুব সোজা কাজ না, কাজটা হচ্ছে ধৈর্য। ধৈর্য ধরতে হবে। আজকে আমি 50টা লোক জয়েনিং করেছি, আগামী দিনে 50 জনের একজনও কাজ করবে না, কিন্তু আমি জানি আমি ভেস্টিজ করতে এসেছি। আমাকে এগিয়ে যেতে হবে। ওই যে 1.5 কোটি লোক দেখালো, 1.5 কোটি লোক করছে, আর কত কোটি দেশ? 130 কোটি, আরও বেশি, জনগণনায় নেই। তারপরে আর কোথায় লোক আছে? বাংলাদেশে লোক আছে, দুবাইতে লোক আছে, বেহরিনে লোক আছে, নেপালে লোক আছে, 19খানা কান্ট্রিতে ভেস্টিজ যাচ্ছে আগামী দিন। আমরা কোথায় রয়েছি? আমাদের সব থেকে দোষ কি জানো? আমরা ভাবতে পারি, আমরা ভাবতে শিখিনি যে আমরা পারবো। আমরা মানে লোকের ভাবনাটা আমার মধ্যে বসিয়ে ও নেগেটিভ কথা বলছে তাই ঠিক বলছে, কিন্তু যে পজিটিভ কথা বলছে আমরা কিন্তু সেটা ভাবি না। পজিটিভ খুব কম লোক কথা বলে, নেগেটিভটাই বেশি বলে, আর আমরা সেটাতেই মোটিভেটেড হয়ে যাই, হয়ে গিয়ে আমরা বসে যাই। যে কোনো কাজ, আমার ভেস্টিজ নিয়ে বলছি না, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। কত বড় ইন্ডাস্ট্রি এখানে আছে যে লক্ষ লক্ষ লোকের ইনকাম দিচ্ছে, আমাদের কোম্পানি দিচ্ছে ভেস্টিজ। অফিসে গেলে এপাশে ওপাশে 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 লোক ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আমি ত্রিপুরাতে গেছি, বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে গেছি, আমার টিমেরই একটা ছেলের বিয়ে, যে মাস গেলে প্রায় 5-6 লক্ষ টাকা ইনকাম করে। এই মার্সিডিজ বেঞ্চ কিনলো এই সপ্তাহে, ছবিও বেরিয়েছে, সায়ন্তন। তার নিচের এক ডাউনলাইনের বিয়ে খেতে আমি আর আমার ছেলে ত্রিপুরা চলে গেছিলাম। সে বলছে, ম্যাডাম দেখুন এরা কিন্তু সব 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা করে ইনকাম করে, বাচ্চা বাচ্চা ছেলেরা এই বয়সে। আর আমাদের এখানকার বাচ্চা বাচ্চা ছেলেদের আপনি বোঝাতে পারবেন না। আবার যদি তারা একটু পড়াশোনাই হয়, MBA পড়ছে, BBA পড়ছে, তারা ভাববেই না,
তারা ভাববে কোথায় আমি চাকরির জন্য খুঁজবো, এবার একটা বিজনেস। তার জন্য সোচ বদলান। আমাদের ম্যানেজিং ডিরেক্টর বলে সোচ বদলাও, সোচ, ভাবনাটাকে বদলাও। আমার টিমে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সব রকম ফিল্ডের লোক রয়েছে যারা ভেস্টিজটাকে নিয়ে চিন্তা করছে। আজকের দিনে বলুন না, যারা চাকরি করছে তারা কত বছর চাকরি করবে? 60 বছর। কত বছর থেকে স্টার্ট করেছিল? 40 বছর থেকে স্টার্ট করেছিল। না 40 কেন, চাকরি করে 24-25 থেকে লোকে চাকরি শুরু করে। 10,000 টাকা থেকে স্টার্ট করেছিল, তার যখন 60 বছর বয়স হলো ইনকাম কত গিয়ে দাঁড়ালো? 40, 50, 60। তারপরে যে এখন রিটায়ার করলো তার কত হলো? কোথায় নেমে গেল গ্রাফ? এখন তো পেনশনও নেই। না, 2004 সালের পর থেকে পেনশন নেই, হয়ে গেল। যারা ব্যবসা করছে প্রচুর খাচ্ছে, ইয়াং বয়স, দৌড়চ্ছে, সারাদিন খাচ্ছে, ভালো টাকা ইনকাম করছে, তারও তো বয়স হচ্ছে 50 বছর, 60 বছর। প্রথম 20 বছর থেকে যে খাটতে পারতো, 60 বছরে গিয়ে সেই খাটনিটা সে দিতে পারবে? তাহলে ইনকামটা কোথায় চলে যাবে? যারা এজেন্ট, LICর এজেন্ট বা এরকম নানান কোম্পানির এজেন্ট, তারা আজকে একটা ভালো টাকার পলিসি তুললো, কালকে কি জানে ভালো টাকার পলিসি উঠবে কিনা? তাহলে তার গ্রাফটা কোথায় গিয়ে দাঁড়ালো? এগুলো একটু ভাবতে হবে। আজকে যদি আমি ব্যবসা করি, পাশে আমি ভেস্টিজটাকে রাখি, একটা সময় গিয়ে যখন এটা ডাউন হবে, এটা তো উঠবে। আর আমাদের ভেস্টিজ কি হবে? আমি যেখানে ছাড়বো আমার ছেলে সেইখান থেকে ইনকাম ডাউন হবে, কিন্তু সেটা একটা জায়গায় দাঁড়াতে হবে। প্রথম 2 বছর খুব মন দিয়ে কাজটা করতে হবে। যে যত নেগেটিভ কথাবার্তা বলুক, সেই জায়গায় একটা চারা গাছ পুঁতলে জল সার দিয়ে তাকে তো বড় করতে হবে, বড় করলে তবে তো সে ফলটা দেবে। প্রচুর চারা গাছ তো ছোটবেলায় মরে যাচ্ছে। আজকে যদি আমার টিমে সব লোক কাজ করতো, আমার ইনকাম 50 লাখ হতো, 5 লাখ হতো না। কিন্তু এটাই নেটওয়ার্ক, এটাকে ধরে নিতে হবে নেটওয়ার্ক। পাই না কিচ্ছু। আগের মাসে আমার হাউস ফান্ড এসছে 71,000 টাকা, কার ফান্ড এসছে 69,000 টাকা, ট্রাভেল ফান্ড এসছে 30,000 টাকা। সেদিন দেখাচ্ছিলাম সবাইকে। তারপরে তো অন্যান্য ইনকাম। আমার তো গাড়ি কবে কেনা হয়ে গেছে, 5 বছর আগে 2খানা গাড়ি পরপর কিনে নিয়েছি। কিন্তু কার ফান্ড, হাউস ফান্ড, ট্রাভেল ফান্ড কোনোদিন বন্ধ হবে না। এই কোথায় আছে এই জায়গা? আমার ড্রাইভার মাইনে দিচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, যখন যেখানে মন চাইছে। আজকে প্রোগ্রাম নেই, এখানে ঘুরতে চলে গেলাম, ওখানে ঘুরতে চলে গেলাম। আমি জানি তো 70,000 টাকা কার ফান্ড আমাকে এমনিই দেবে কোম্পানি। আজকে আমার টিমটা সেখানে চলে গেছে। সেই জায়গায় নিতে হবে, সেই অবধি ধৈর্যটা ধরতে হবে। মানুষ কি হয়, কদিন কাজ করে, এই তো 200 টাকা আসছে, 300 টাকা আসছে, দূর এর জন্য এত খেটে কি করব? কারণ এখানে একটা পয়সা লাগেনি জয়েনিং করতে, তার জন্য এই ভাবনাটা আমাদের চট করে মনে চলে এলো। কিন্তু আমি যদি 5 লক্ষ টাকায় ব্যবসার মধ্যে ঢুকিয়ে ফেলতাম, তখন যে কোনো ব্যবসা, তখন কিন্তু আমার মনে হতো না যে এই 200 টাকা 300 টাকা আসছে আজকে ছেড়ে দিই। তখন মনে হতো ওই টাকাটাকে আমি কবে ওঠাবো। কোম্পানি যদি 50,000 টাকা জয়েনিং করতো, যে 50,000 টাকা জয়েনিং করবে সে চট করে হারাবে না, যেহেতু এখানে জয়েনিং ফ্রি। এর জন্য প্রচুর লোক হারিয়ে যায়। কালকে আমি একটা প্রোগ্রাম করে এলাম, যারা বললো ম্যাডাম আপনাকে নিয়ে শুধু গ্রামে বসাবো, কত প্রায় 500 লোক বসবে শুধু চাষের জন্য। কি নেই আমাদের সেক্টরে? ওয়াটার পিউরিফায়ার, এয়ার পিউরিফায়ার, চাষের হেলথ প্রোডাক্ট। আমরা যখন জয়েন করেছিলাম কটা প্রোডাক্ট ছিল? 6খানা প্রোডাক্ট ছিল, 6 থেকে 7টা। বিশ্বাস তো করেছিলাম। একটাও অফিস ছিল না। এই যে আজকে তোমরা আমাকে দেখাচ্ছ, আমরা কাউকে দেখাতে পারতাম না।
অফিস দিল্লিতে, আমরা এখানে বসে জয়েনিং করেছি, 6 থেকে 7টা প্রোডাক্ট, কি নিয়ে কাজ করব? তখনও একটাও লোক নেই দেখানোর যে সে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আমরা বিশ্বাস করেছিলাম আমাদের কোম্পানির মালিক গৌতম বালিকে, সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম বলে আজকে এইখানে। আজকে দিল্লি থেকে ফোন আসছে, কবে আপনি দামি গাড়ি নেবেন, মার্সিডিজ বেঞ্জ বা জাগুয়ার। বিশ্বাসটা তো রাখতে হবে। প্রচুর লোক এখন নেটওয়ার্কের মধ্যে আসছে, আগে যেটা আসতো না। আগে আমাদের কাউকে বোঝাতে খুব কষ্ট হতো, নেটওয়ার্ক কি, কেন এই প্রোডাক্ট ব্যবহার করবে, ফুড সাপ্লিমেন্ট কি। এখন কিন্তু বোঝাতে অত কষ্ট হয় না ফুড সাপ্লিমেন্ট কি। এখন জানে যে বেঁচে থাকতে গেলে আগামী দিনে এই ফুড সাপ্লিমেন্ট দরকার, আমাদের খাবারের মধ্যে সেই গুণগুলো নেই। শুধু একটু কথা বলবো, আপনারা একটু কোম্পানিকে বিশ্বাস রাখুন, প্রোডাক্টের ওপর বিশ্বাস রাখুন, আর সবার আগে নিজের ওপর বিশ্বাস রাখুন যে আমি করেই দেখাবো। থ্যাংক ইউ।